আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোসিনথেসিসের যে ডার্ক রিঅ্যাকশন সেটা নিয়ে, অর্থাৎ যে রিঅ্যাকশনটাতে গ্লুকোজটা তৈরি হয় কোথায় ঘটে, যে ক্লোরোপ্লাস্ট আছে সেই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা পোর্শনটাতে এই রিঅ্যাকশনটা ঘটে। তো এই রিঅ্যাকশনটা বা এই পার্টিকুলার আলোচনাটা বা ক্লাসটা ক্লাস 9, 11 এবং নিট এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই খুব সোজা উপায়ে আমি এই লাইট রিঅ্যাকশনটাকে তোমাদের সামনে তুলে ধরবো বা ডিসকাস করব। দেখো, সবার আগে আমি একদম মানে C3 সাইকেল বা কেলভিন সাইকেলে ঢোকার আগে আমাদেরকে এই যে C3 সাইকেল বা কেলভিন সাইকেল এর হিস্ট্রিটা সম্বন্ধে জানতে হবে। তো সবার আগে আমরা একটু হিস্ট্রিটা জেনে নিই যে জিনিসটা কি কোথা থেকে এলো। সালটা ছিল 1950। তিনজন বিজ্ঞানী মেলভিন কেলভিন, বিজ্ঞানী অ্যান্ড্রিউ বেনসন আর বিজ্ঞানী জেমস ব্যাসম। এই তিনজন বিজ্ঞানী 1950 সালে তারা একটা পরীক্ষা করলেন, যে পরীক্ষাতে তারা ইউজ করলেন C14 নামে একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপকে। কার্বনের একটা আইসোটোপ, যে আইসোটোপটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, তার নাম হচ্ছে C14। এটাকে ইউজ করে তারা কি করলেন, এটাকে তারা কার্বন ট্রেসিং এর জন্য ইউজ করলেন। এটাকে তারা কার্বন ট্রেসিং এর জন্য ইউজ করলেন এবং দেখলেন একটা সাইক্লিক্যাল পথে বা একটা চক্রাকার পথের মাধ্যমে প্ল্যান্ট নিজেদের যে খাবার সেই গ্লুকোজটাকে প্রডিউস করছে। কোথায় দেখলেন? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। কি দেখলেন তাহলে আরেকবার দেখে নিই আমরা। এই তিনজন বিজ্ঞানী মেলভিন কেলভিন, অ্যান্ড্রু বেনসন এবং জেমস ব্যাসম, তারা কার্বনের একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ C14 কে ইউজ করলেন কার্বন ট্রেসিং এর জন্য এবং দেখলেন যে একটা চক্রাকার পথের মাধ্যমে প্ল্যান্ট তার খাবার অর্থাৎ গ্লুকোজটাকে প্রডিউস করছে। তো এই যে চক্রাকার পথ, এই চক্রাকার পথটা কোথায় ঘটছে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটছে, তাই না? এই চক্রাকার পথটাকে, যার মাধ্যমে গ্লুকোজটা তৈরি হচ্ছে, এই চক্রাকার পথটা তার নাম দেন কেলভিন বেনসন ব্যাসম সাইকেল। কি নাম দিলেন? কেলভিন বেনসন ব্যাসম সাইকেল, যে সাইকেলটাকে আমরা নরমালি কেলভিন সাইকেল নামে চিনি। ঠিক আছে? তাহলে এই সাইকেলটার অরিজিনাল নাম কিন্তু হচ্ছে কেলভিন বেনসন ব্যাসম সাইকেল, বা কোথাও কোথাও এটাকে কেলভিন বেনসন সাইকেলও বলা হয়। এবং এর আরেকটা নাম আছে যার নাম হচ্ছে C3 সাইকেল। এবারে কেন এটার নাম C3 সাইকেল, এটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। যখন আমরা মেইন সাইকেলটাতে ঢুকবো, এই প্রশ্নের উত্তরটা সেই সাইকেলের মধ্যে লুকিয়ে আছে। ওকে, এইবারে 1950 সালে তারা এই টোটাল রিঅ্যাকশনটাকে আবিষ্কার করলেন বা ডিসকভার করলেন। তারপর 1961 সালে, ঠিক 11 বছর পর, এই টোটাল কাজটার জন্য শুধুমাত্র মেলভিন কেলভিনকে নোবেল প্রাইজ দেওয়া হয়। ঠিক আছে? তাহলে 1961 সালে এই টোটাল কাজটার জন্য শুধুমাত্র মেলভিন কেলভিনকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়। কোন ক্যাটাগরিতে তিনি নোবেল প্রাইজ পান? তিনি কেমিস্ট্রিতে নোবেল পেয়েছিলেন 1961 সালে। তাই কেমিস্ট্রি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয় বিজ্ঞানী মেলভিন কেলভিনকে। কোন টপিকের উপরে তিনি কাজ করছিলেন? তিনি এই যে কেলভিন সাইকেল, যে টপিকটা নিয়ে আলোচনা আবিষ্কার করলেন, ডিসকভার করলেন 1950 সালে, তার জন্য তাকে এই নোবেল প্রাইজটা দেওয়া হয়। ঠিক আছে? তো এটা ছিল কেলভিন সাইকেলের একটা হিস্ট্রি। এইবারে আমরা ডিরেক্টলি কেলভিন সাইকেলের মধ্যে ঢুকে যাব। টোটাল কেলভিন সাইকেলটাকে আমরা বেসিক্যালি তিনটে পার্টে ডিভাইড করতে পারি। টোটাল যে কেলভিন সাইকেল বা ডার্ক রিঅ্যাকশনটাকে, এটাকে আমরা টোটাল কেলভিন সাইকেলটাকে আমরা মেইনলি তিনটে পার্টে ডিভাইড করব বা করতে পারি। নরমালি যেটা করা হয়, একটা হচ্ছে কার্বক্সিলেশন, একটা হচ্ছে কার্বক্সিলেশন, একটা হচ্ছে রিডাকশন, আর একটা হচ্ছে রিজেনারেশন অফ
RUBP। ঠিক আছে, তাহলে টোটাল কেলভিন সাইকেলকে আমরা মেইনলি তিনটে পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে কার্বক্সিলেশন, একটা হচ্ছে রিডাকশন, একটা হচ্ছে রিজেনারেশন অফ RUBP। এই তিনটে স্টেজ কেলভিন সাইকেলের চক্রাকার পথে ঘুরতে থাকে। ঠিক আছে, এইবারে বেশ কয়েকটা মানে বইতেও এই তিনটে পার্টে কিন্তু কেলভিন সাইকেলকে ডিভাইড করা হয়, কিন্তু আমি এই তিনটে পার্ট ছাড়াও আরেকটা স্টেজকে এখানে ইনক্লুড করব, যেটাকে আমরা বলি রিভার্সাল বা রিভার্স গ্লাইকোলাইসিস। এই রিভার্স গ্লাইকোলাইসিস পাথওয়েটাতেই কিন্তু বা এই স্টেজটার মাধ্যমে কিন্তু আমরা গ্লুকোজটাকে তৈরি করব। ঠিক আছে, তার মানে একটা টোটাল কেলভিন সাইকেলকে মেইনলি তিনটে পার্টে ডিভাইড করা হলেও আমরা এখানে আরেকটা স্টেজকে ইনক্লুড করব, যেটা হচ্ছে রিভার্স গ্লাইকোলাইসিস, যে স্টেজটাতে মেইনলি গ্লুকোজটা তৈরি হবে। ঠিক আছে, এইবারে আমরা এই প্রত্যেকটা স্টেজ একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা টোটাল জিনিসটাকে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথমেই আমরা রুবিস্কো যখন পড়েছিলাম আমরা দেখেছিলাম রুবিস্কো নামে একটা এনজাইম আছে, যে এনজাইমটা কি করে, যে এনজাইমটা RUBP এর সাথে কাকে ফিক্স করায়, CO2 কে ফিক্স করায়। মেইনলি আমি এখানে অক্সিজেনের কথাটা বলবো না, কারণ সমস্ত বেশিরভাগ প্ল্যান্টরাই কিন্তু কার্বন ডাই অক্সাইডকে ফিক্স করে। তাহলে এখানে প্রথম পার্টটা হচ্ছে কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন, তার মানে কার্বন ডাই অক্সাইড কার সাথে যুক্ত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড RUBP এর সাথে যুক্ত হচ্ছে, তাই না? তাহলে ফার্স্ট স্টেজটা হচ্ছে কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন, RUBP কার্বক্সিলেশন। ঠিক আছে, তো আমরা ডিরেক্টলি এখন ঢুকে যাব কেলভিন সাইকেলে। সেখানে সাইক্লিক্যাল পথটা আমরা ভালোভাবে আলোচনা করব এবং প্রত্যেকটা স্টেজকে আমরা দেখব যে ঘটনাগুলো কি ঘটছে। কেলভিন সাইকেলের ফার্স্ট স্টেপ অর্থাৎ কার্বক্সিলেশন। প্রথম যে সাবস্ট্রেটটার উপরে কাজ করা হবে সেটা হচ্ছে তোমার RUBP, রাইবোলোজ বিসফসফেট। আমরা যখন ডিএনএ আরএনএ স্ট্রাকচার পড়েছিলাম তখন আমরা রাইবোজ সুগার পড়েছিলাম, তাই না? রাইবোজ সুগার হচ্ছে পেন্টোজ সুগার, অর্থাৎ 5টা কার্বন যুক্ত একটা সুগার। সেই রাইবোজ সুগারের একটা আইসোমার হচ্ছে কি, রাইবোলোজ, তাই না? অর্থাৎ RUBP বা রাইবোলোজ বিসফসফেট হচ্ছে একটা সুগার, যে সুগারটা রাইবোজ সুগারের একটা আইসোমার এবং তার সাথে বিসফসফেট, বিস মানে হচ্ছে দুটো, অর্থাৎ দুটো ফসফেট লেগে থাকবে। ওকে, তাহলে RUBP আর কিছুই নয়, একটা সুগার, একটা পেন্টোজ সুগার, রাইবোজ সুগারের একটা আইসোমার যার সাথে দুটো ফসফেট গ্রুপ লেগে থাকবে। এবারে এই রাইবোলোজ বিসফসফেটটার সাথে কি এসে অ্যাড হচ্ছে, এখানে আমরা CO2 কে ফিক্স করাবো। CO2 কোথা থেকে এলো? CO2 অবশ্যই আমাদের এনভায়রনমেন্ট থেকে এলো ভায়া স্ট্রোমাটা। এবারে স্ট্রোমাটার মাধ্যমে CO2 টা এখানে এলো এবং রুবিস্কো এনজাইমটার মাধ্যমে আমি এর আগের ক্লাসে রুবিস্কো এনজাইমটার যে দুটো পার্টে সে কাজ করে, কখনো CO2 কে ফিক্স করায়, কখনো O2 কে ফিক্স করায়, ওই পার্টটা তোমরা একবার দেখে নেবে, আমার ভিডিওতে আছে, হয়তো আমি উপরে আই লিংকে আমি এইটা দিয়ে দেব। বেশ, তো কি হচ্ছে, এই RUBP এর সাথে CO2 টাকে ফিক্স করাচ্ছে কে, রুবিস্কো, এবং তৈরি হচ্ছে কি, এবং তৈরি হচ্ছে তোমার PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, RUBP তে কতগুলো কার্বন আছে? RUBP তে 5টা কার্বন আছে। সেই 5টা কার্বনের সাথে কার্বন ডাই অক্সাইডের একটা কার্বন এসে যুক্ত হলো, তার মানে কটা কার্বন হবে? টোটাল হচ্ছে আমার 6টা কার্বন, 5টা এবং এখানে একটা। আর এখানে আমি দেখতে পাচ্ছি PGA তে 3টে কার্বন আছে, অর্থাৎ এখানে 6টা কার্বনই পাবো আমি এখানে, কিন্তু এখানে দুটো PGA মলিকিউল তৈরি হবে, অর্থাৎ 3টে প্লাস 3টে 6টা, অর্থাৎ এখানে 2 মোল, এখানে 2 মলিকিউল তোমার তৈরি হচ্ছে PGA। ওকে, তাহলে 1 মোল RUBP এবং 1 মোল মানে CO2 ফিক্সেশনের মাধ্যমে 2 মোল 3 কার্বন যুক্ত PGA তৈরি হচ্ছে। মনে রাখবে PGA হচ্ছে ফটোসিনথেসিস পাথওয়েতে, মানে ফটোসিনথেসিসে উৎপন্ন সবথেকে প্রথম
স্থায়ী যৌগ, স্টেবল একটা কম্পাউন্ড। স্টেবল কম্পাউন্ড হচ্ছে প্রথম স্টেবল কম্পাউন্ড হচ্ছে তোমার পিজিএ, যার জন্য আমরা এই ডার্ক রিঅ্যাকশনটাকে বা এই সাইকেলটাকে C3 সাইকেল বলি, যেহেতু 3 কার্বন যুক্ত তার জন্য একে বলা হয় C3 সাইকেল। ওকে, তাহলে প্রথম প্রসেসটা আমার কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ কার্বক্সিলেশন। অর্থাৎ এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলি পার্ট 1, যেটাকে আমরা নাম দিয়েছিলাম কার্বক্সিলেশন। ওকে, তাহলে আরইউবিপি কার্বন ডাই অক্সাইডের সাথে ফিক্স হয়ে 2 মোল 3 কার্বন যুক্ত পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করলো। 5 কার্বন আরইউবিপি, 1 কার্বন CO2, তৈরি হলো 6 কার্বন তৈরি হওয়ার কথা, কারণ 5 + 1 6, এখানে 3 কার্বনের দুটো পিজিএ তৈরি হলো, তাহলে 6টা কার্বন আমার ইনট্যাক্ট রইল। এইবারে এই যে পিজিএটা অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর এখন রিডাকশন হবে, তাই না? আমরা কেমিস্ট্রিতে পড়েছি যদি অ্যাসিডের রিডাকশন হয়, তাহলে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় অ্যালডিহাইড, তাই না? উৎপন্ন হয় অ্যালডিহাইড। অর্থাৎ এখানেও ফসফোগ্লিসারিক অ্যাসিডের রিডাকশনের মাধ্যমে একটা অ্যালডিহাইড তৈরি হবে। সেই অ্যালডিহাইডটা তৈরি হবে দুটো স্টেপে, অর্থাৎ পিজিএ থেকে প্রথমে তৈরি হবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ এখানে যদি আমি দেখি, এই পার্টটাকে আমি একটু মুছে দিই, এই পার্টটাকে মুছে দিলাম। অর্থাৎ ফার্স্ট স্টেপে কি হবে? পিজিএ এটিপি, ওই যে এটিপি, যে অ্যাসিমিলেটরি পাওয়ারটা আমার লাইট রিঅ্যাকশনে তৈরি হয়েছিল, সেই অ্যাসিমিলেটরি পাওয়ারের প্রথম কম্পোনেন্ট এটিপিটা এখন আমি খরচা করব। অর্থাৎ এটিপি থেকে এখানে তোমার এটিপি তৈরি হবে, এবং এখানে মেইনলি এখানে একটা ফসফো লেগে আছে, তাই না? এখানে অলরেডি কিন্তু আমার একটা ফসফেট গ্রুপ লেগে আছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড বলছি, তাই এখানে আমি আরেকটা ফসফেটকে অ্যাড করাবো। আমাকে তৈরি করতে হবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে আমার আরেকটা ফসফেট গ্রুপ লাগবে, সেই ফসফেট গ্রুপটা আমি কোথা থেকে পাচ্ছি? আমি এটিপি থেকে পাবো। সেই এটিপি থেকে, অর্থাৎ ট্রাইফসফেট থেকে একটা ফসফেট আমার চলে আসছে গ্লিসারিক অ্যাসিডের মধ্যে, আর তৈরি হচ্ছে এডিপি, তাই না? তাই আমার যেটা তৈরি হলো সেটা হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। দুটো ফসফেট গ্রুপ এখানে অ্যাড হয়ে গেল গ্লিসারিক অ্যাসিডের সাথে। একটা অলরেডি ছিল, আর একটা আমি এটিপি থেকে পেয়ে গেলাম, নিয়ে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা এটিপি খরচা হলো, তৈরি করলো এটিপি। এবারে দেখো, এখানে আমি একটার কথা বললাম, কিন্তু আমার এখানে টোটাল পিজিএ কটা আছে? দুটো, তাই এটিপিও কিন্তু খরচা হবে দুটো, আর এডিপিও তৈরি হবে দুটো। আর এখানে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা হচ্ছে 3 কার্বন যুক্ত একটা যৌগ, সেটাও কিন্তু তৈরি হবে 2 মোল। ওকে, তার মানে এই প্রসেসটা কি হলো? ফার্স্ট স্টেজটা হলো যে 2 মোল পিজিএ 2 অণু বা 2 মোল এটিপি খরচার মাধ্যমে তৈরি করলো 2 মোল 3 কার্বন যুক্ত 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হচ্ছে রিডাকশনের প্রথম স্টেপটা। সেকেন্ড স্টেপে আমাদের অ্যালডিহাইড তৈরি করতে হবে, অর্থাৎ এখানে আমরা খরচা করব সেই আমাদের অ্যাসিমিলেটরি পাওয়ারের নেক্সট কম্পোনেন্টটা, সেটা হচ্ছে NADPH+H+, যেটা তৈরি করবে NADP+, তাই না? এটা আমার খরচা হলো, এবং এটার মাধ্যমে আর কি হবে? এই আমরা জানি রিডাকশনের মাধ্যমে তৈরি হওয়ার কথা হচ্ছে অ্যালডিহাইড, তার মানে এখান থেকে তৈরি হবে কি? 1,3-বিসফসফোগ্লিসারেলডিহাইড, তাই না? কিন্তু মনে রাখবে এই প্রসেসটার মাধ্যমে একটা কিন্তু যে অজৈব ফসফেট, সেটাও কিন্তু বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে যদি 1,3-ফসফোগ্লিসারেলডিহাইড থেকে একটা ফসফেট বেরিয়ে যায়, তাহলে কি উৎপন্ন করবে? উৎপন্ন করবে 3-ফসফোগ্লিসারেলডিহাইড। ঠিক আছে, একটা ফসফেট ওই গ্লিসারেলডিহাইড থেকে বেরিয়ে যায়, তার জন্য তৈরি হচ্ছে 3-ফসফোগ্লিসারেলডিহাইড। এখানে 3-ফসফোগ্লিসারেলডিহাইড কিন্তু মানে ফসফেটের নাম্বারটাকে বোঝাচ্ছি না, এখানে আমরা কোন পজিশনে ফসফেট গ্রুপটা লেগে আছে সেটাকে আমরা বোঝাচ্ছি। আমরা ইউপ্যাক যখন নামকরণ করব তখন দেখব এই থিটার মাধ্যমে কিন্তু আমরা ফসফেটটা কোন পজিশনে লেগে আছে সেটাকে ডিনোট করি। তাহলে এখানে
অলরেডি আমার তৈরি হওয়ার কথা ছিল 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড মানে গ্লিসারলডিহাইড, তৈরি হয়েছে 3 ফসফোগ্লিসারলেট। কারণ কি? কারণ একটা ফসফেট আমার এই প্রসেসে বেরিয়ে চলে যায়, তাহলে তৈরি হলো 3 ফসফোগ্লিসারলডিহাইড। এখানে আমি অলরেডি NADPH প্লাস H প্লাস, যেটা আমার সেকেন্ড কম্পোনেন্ট ছিল অ্যাসিমিলেটরি পাওয়ারে, সেটা খরচা করে দিলাম। ঠিক আছে, ক মোল ছিল? 2 মোল ছিল, তাই না? তাহলে এখানে NADPH প্লাস H প্লাস কটা খরচা হবে? দুটো। NADP প্লাস কটা তৈরি হবে? দুটো। আর 3 ফসফোগ্লিসারলডিহাইড কটা তৈরি হবে? এটা অবশ্যই 3 কার্বন যুক্ত একটা যৌগ এবং উৎপন্ন করবে 2 মোল, তাই না? 2 মলিকিউল তৈরি হবে বা 2 মোল তৈরি হবে। এবারে দেখো আমার কাছে কার্বন কটা আছে? 3C মানে 3 কার্বন যুক্ত আমার কাছে দুটো মলিকিউল আছে, তাই না? তার মানে টোটাল কার্বনের সংখ্যা হচ্ছে এখানে 6টা। 3C দুটো, তার মানে আমার কাছে কার্বন আছে টোটাল 6টা। ঠিক আছে, দেখো অর্থাৎ এটা আমার হয়ে গেল রিডাকশনটা, সেকেন্ড স্টেপ আমার কমপ্লিট। এখন আমার কাছে পড়ে রইল দুটো স্টেপ, একটা হচ্ছে রিভার্স গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে রিজেনারেশন অফ RUBP। আমার হাতে আছে 6টা কার্বন। ওকে, RUBP কে যদি রিজেনারেশন করতে হয় তাহলে দেখো আমাকে 5টা কার্বন লাগবে। অর্থাৎ এই 6টা কার্বন আমার হাতে এখন অবধি আছে, এই 6টা কার্বন থেকে যদি আমি 5টা কার্বন RUBP কে দিয়ে দিই, তাহলে এই যে পাথওয়েটা অর্থাৎ গ্লুকোজ ফর্মেশন অর্থাৎ রিভার্স গ্লাইকোলাইসিস যে পাথওয়েটা, সেখানে আমি একটা কার্বন ডোনেট করছি, তাই না? তার মানে দেখো ওই 6টা কার্বনের 5টা কার্বন চলে যাচ্ছে কোথায়? 5টা কার্বন চলে যাচ্ছে RUBP এর রিজেনারেশনের জন্য, আর একটা কার্বন চলে আসছে কোথায়? গ্লুকোজ ফর্মেশনের জন্য, তাই না? তাহলে দেখো ফসফোগ্লিসারলডিহাইড থেকে পাথওয়েটা দুদিকে ডিভাইড করে যাচ্ছে, একটা চলে যাচ্ছে রিজেনারেশন অফ RUBP এবং আরেকটা পাথওয়ে চলে যাচ্ছে কোথায়? যেটা আমরা আমাদের 4 নম্বর পাথওয়ে, যে 4 নম্বর পাথওয়েটা হচ্ছে রিভার্স গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের রিভার্স, গ্লাইকোলাইসিস কথাটার মানে হচ্ছে গ্লুকোজকে ভেঙে দেওয়া, লাইসিস করে দেওয়া, কিন্তু এখানে আমরা গ্লুকোজকে আবার তৈরি করছি। ঠিক আছে, যখন আমরা গ্লাইকোলাইসিস করব, সেই গ্লাইকোলাইসিস পাথওয়েটা অর্থাৎ গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এই পাথওয়েটার মাঝখানে আমরা কিন্তু এক জায়গায় ফসফোগ্লিসারলডিহাইড পাবো। ঠিক আছে, সেই ফসফোগ্লিসারলডিহাইড থেকে পেরিয়ে আমাকে যেতে হবে পাইরুভিক অ্যাসিডে, তাই না? তাই এখান থেকে আমরা রিভার্স কেন বলছি? কারণ এই ফসফোগ্লিসারলডিহাইড থেকে এই টোটাল পাথওয়েটা গ্লাইকোলাইসিসের রিভার্সে ঘটবে, অর্থাৎ ফসফোগ্লিসারলডিহাইড থেকে আবার তৈরি হবে গ্লুকোজ। তাই আমরা এটাকে বলছি রিভার্স গ্লাইকোলাইসিস। যখন আমরা গ্লাইকোলাইসিস পড়বো তখন তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে। শুধু এখন তোমরা জাস্ট এই কথাটাই মনে রাখো যে এখান থেকে গ্লাইকোলাইসিসের মানে উৎপত্তি ঘটছে, এখানে আমরা প্রডিউস করছি কোন পাথওয়েটার মাধ্যমে? রিভার্স গ্লাইকোলাইসিস পাথওয়েটার মাধ্যমে। এখানে ফসফোগ্লিসারলডিহাইড একটা কার্বন গ্লুকোজকে দান করছে, ঠিক আছে, আর 5টা কার্বন চলে যাচ্ছে RUBP ফর্মেশনের জন্য। এবারে দেখো এখানে কটা ফসফেট গ্রুপ আছে? এখানে একটা ফসফেট গ্রুপ আছে, তাই না? 3 ফসফো বলছি তো, তার মানে 3 নম্বর পজিশনে একটা ফসফেট লেগে আছে, কিন্তু RUBP তে কটা ফসফেট লাগবে? দুটো লাগবে। তাহলে একটা আমার কাছে আছে আর একটা আমি আবার আমার লাগবে, সেটা কে দেবে? এখানে ফসফেট দান করার একজনই আছে, সেটা হচ্ছে ATP। তাই এই প্রসেসটাতেও কিন্তু একটা ATP খরচা হবে এবং ATP তৈরি হবে। অর্থাৎ একটা ফসফেট গ্রুপ আমার ছিল আর একটা ফসফেট গ্রুপ আমি ATP থেকে পেয়ে গেলাম, নিয়ে তৈরি হলো আমার রাইবোলোজ বিসফসফেট। বিস মানে দুটো হয়ে গেল। তাহলে এই টোটাল পাথওয়েটা যখন আমরা দেখছি যে একটা কার্বন মলিকিউল বা একটা কার্বন ডাই অক্সাইডের মলিকিউল এই টোটাল পাথওয়েটা ঘুরে তৈরি করছে গ্লুকোজের, মানে একবার রোটেশনে তৈরি হচ্ছে 1,6 মলিকিউল অফ গ্লুকোজ, মানে কার্বন ডোনেট করছে, তাই না? গ্লুকোজকে একটা কার্বন ডাই অক্সাইড টোটাল একটা সাইকেল রান হলে 1,6 মলিকিউল অফ কার্বন দান করছে। কারণ আমরা জানি গ্লুকোজে কটা কার্বন আছে? 6টা, তাই না? সেই 6টা কার্বনের মধ্যে কার্বন ডাই অক্সাইড একবার কেলভিন সাইকেল রান হলে একটা তোমার কার্বন দান করছে, 6টার মধ্যে একটা, তাই না? তাই একটা টোটাল গ্লুকোজ মলিকিউল তৈরি করতে গেলে
কার্বন ডাই অক্সাইড মানে এই টোটাল কেলভিন সাইকেলটাকে কবার রান করতে হবে? একটা আমাকে দিয়েছে অলরেডি, আমার লাগবে 5-6টা, তার মানে 6বার রান করতে হবে। তার মানে 6বার কেলভিন সাইকেল রান হলে তবেই কিন্তু একটা গ্লুকোজ মলিকিউল তৈরি হবে। ঠিক আছে, হিসেবটা খুব সোজা, আমি এগুলো সব মুছছি একটুখানি। তার মানে দেখো, একবার কার্বন ডাই অক্সাইড রান হলো, তৈরি হলো আমার একটা, মানে গ্লুকোজের একটা কার্বন আমি ডোনেট করলাম। তার মানে এরকম করে আমাকে যদি 6টা কার্বন ডাই অক্সাইডকে ফিক্স করতে হয় তবেই কিন্তু আমি C6H12O6 এর 6টা কার্বন পাবো, তাই না? তাই সেক্ষেত্রে টোটাল কতগুলো পিজিএ তৈরি হবে? সব কটাকে, এখানে আমরা 2 মোল, এখানে 2 মোল, যতগুলো পেয়েছি আমরা মোল মলিকুলার কাউন্টে সব কটাকে আমরা 6 দিয়ে গুণ করে দেবো। অর্থাৎ 6বার কার্বন ডাই অক্সাইডের ফিক্সেশন করতে হবে কটার সাথে? 6টা আরইউবিপির সাথে তৈরি হবে। তাহলে একবারে যদি 2 মোল তৈরি হয় তাহলে 6বার রোটেশনে ক মোল পিজিএ তৈরি হবে? তৈরি হবে টোটাল 12 মোল পিজিএ। এই 12 মোল পিজিএ মানে রিডাকশনের জন্য আমার টোটাল এটিপি খরচা হবে 12 মোল, 2 মোল করে নিয়েছিলাম ইনটু 6 করে দিলাম, টোটাল আমার 12 মোল এটিপি খরচা হলো এখনো অবধি। আবার সেই নেক্সট স্টেপে আমার NADP H+ আছে দুটো একবারের জন্য, কিন্তু 6বারের জন্য আমার কটা লাগবে? সরি, এটা 12 হবে, 12 মোল NADP H+ আমার লাগছে, তাই না? এখন অবধি তাই। এখানে কত মোল পিজিএলডি তৈরি হবে বা ফসফোগ্লিসারিলাইড তৈরি হবে? 12 মোল। এখানে 6বার রান করলে তবেই কিন্তু আমি C6টা পাচ্ছি, তাই না? তাহলে এইটাই হচ্ছে আমার মেইন টার্গেট। তাহলে এখানে আমি 6টা 6 পেয়ে গেলাম, মানে 6টা কার্বন পেয়ে গেলাম। আবার এখানে দেখছি আমি আবার এক অণু করে এটিপি খরচা হচ্ছে, তার মানে এই স্টেজটাতে অর্থাৎ রিজেনারেশন স্টেজটাতে, আরইউবিপি রিজেনারেশন স্টেজটাতে আমার কিন্তু আরো একবারে একটা এটিপি লেগেছিল, তো আমার 6বারে আরো 6টা লাগবে, অর্থাৎ এখানে আমার আরো 6 এটিপি খরচা হলো, তাই না? তাই টোটাল আমার এখানে এটিপি খরচা হচ্ছে, অর্থাৎ টোটাল একটা গ্লুকোজ মলিকিউল ফর্ম করার জন্য আমার টোটাল এটিপি খরচা হচ্ছে কটা? 12 + 6 মানে হচ্ছে 18টা এটিপি খরচা হচ্ছে, আর NADPH 12টাই খরচা হবে, তাই না? তাই এইটা হচ্ছে টোটাল হিসেব একটা কেলভিন সাইকেলের। যে প্রথম কি হচ্ছে আমরা আরেকবার দেখে নিই। প্রথমে আমরা আরইউবিপির সাথে CO2 কে ফিক্স করাচ্ছে কে? রুবিস্কো। তৈরি করছে 2 মোল পিজিএ। আমি একবারের কথা বলছি, একটা কার্বন ডাই অক্সাইডের কথা বলছি। সেই পিজিএটা রিডাকশনের মাধ্যমে দুটো স্টেপে রিডাকশন হচ্ছে, তৈরি করছে, প্রথম স্টেপে তৈরি করছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 3 ফসফোগ্লিসারিলডিহাইড, হয়ে গেল সেকেন্ড স্টেজ, অর্থাৎ পিজিএ রিডাকশন। আমরা আগের স্টেপে কি দেখলাম? কার্বক্সিলেশন কার ঘটছে? আরইউবিপি ঘটছে। সেকেন্ড স্টেপে আমরা দেখছি রিডাকশন কার ঘটছে? এই পিজিএটার ঘটছে। কি তৈরি হলো? তৈরি হলো 3 ফসফোগ্লিসারিলডিহাইড, তাই না? তারপর এই 3 ফসফোগ্লিসারিলডিহাইড থেকে দুটো মানে পাথওয়ে ভাগ হয়ে যায়। একটা তৈরি করছে রিভার্স গ্লাইকোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ, আর একটা রিজেনারেশন অফ আরইউবিপি, অর্থাৎ আরইউবিপি কে পুনরুৎপাদন করছে। কেন পুনরুৎপাদন করছে? কারণ যদি আরইউবিপি আর তৈরি না হয় তাহলে কিন্তু এই সাইকেলটা আর রান হবে না, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে ফিক্স করানোর জন্য কোনো সাবস্ট্রেট থাকবে না। তাই কার্বন ডাই অক্সাইডকে ফিক্স করানোর জন্য আরইউবিপির পরিমাণটাকে কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে। এটাকে কিন্তু আমাকে একদম সরবরাহ দিতেই হবে, তবেই কিন্তু আমি CO2 কে ফিক্স করাতে পারবো, তাই না? তাই এই টোটাল সাইকেলটা কিন্তু হচ্ছে কেলভিন সাইকেল বা কেলভিন বেনসন সাইকেল। টোটাল 3টে স্টেজ আমি এখানে দেখতে পাচ্ছি, কার্বক্সিলেশন, রিডাকশন, একটা হচ্ছে রিজেনারেশন অফ আরইউবিপি। এই 3টে স্টেপ ছাড়াও আমরা আরেকটা স্টেপ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে রিভার্স গ্লাইকোলাইসিস, যে পদ্ধতিতে গ্লুকোজ তৈরি হচ্ছে, অর্থাৎ গ্লাইকোলাইসিসের রিভার্স একটা পাথওয়ে। গ্লাইকোলাইসিসে আমরা দেখব গ্লুকোজ ভেঙে 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 পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, আর এখানে দেখব ফসফোগ্লিসারিলডিহাইড থেকে আস্তে আস্তে সেটা রিভার্সে, অর্থাৎ রিভার্স দিকে গিয়ে গ্লুকোজটাকে আবার তৈরি করবে। ঠিক আছে? একবার কেলভিন সাইকেল রান করলে গ্লুকোজের 1/6 মলিকিউল কার্বন তৈরি হয়। তাই
একটা গ্লুকোজের টোটাল মলিকিউল তৈরি করতে আমার লাগবে 6টা কার্বন। সেই 6টা কার্বন কিন্তু আমি কেলভিন সাইকেল থেকেই পাবো, কিন্তু সেটা 6 বার রান হলে তবেই কিন্তু আমরা এই 6টা কার্বন পাচ্ছি গ্লুকোজে। ঠিক আছে, তাই একটা প্রশ্ন সবসময় মনে রাখবে, একটা গ্লুকোজ মলিকিউল তৈরি হতে কিন্তু আমার টোটাল কেলভিন সাইকেলকে 6 বার রান হতে হবে। অর্থাৎ তোমরা মনে রাখবে কেলভিন সাইকেল যদি 6 টাইম অর্থাৎ 6 বার যদি রান হয় তবেই কিন্তু এক মলিকিউল গ্লুকোজ তৈরি হবে। এক মলিকিউল কিন্তু গ্লুকোজ তৈরি হবে। ঠিক আছে, কেলভিন সাইকেল যদি 6 বার রান করে তবেই কিন্তু 1 মলিকিউল অফ গ্লুকোজ তৈরি হবে। ঠিক আছে, কার্বনের এখানে টোটাল কাউন্টিংটা একটু দেখে রাখবে যে এখানে যেমন আরইউপি 5টা কার্বন ছিল, সেখানে কার্বন ডাইঅক্সাইডের একটা কার্বন অ্যাড হলো, ফিক্স করব তো, তার মানে 5 প্লাস 1 6টা কার্বন, তাহলে আমাকে 6টা কার্বনকেই ইউজ করতে হবে। কিন্তু এখানে তৈরি হচ্ছে কি পিজিএ বা 3 পিজিএ, মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড আমি বলতে পারি, বা এটাকে আবার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডও বলছি। কেন? কারণ ফসফেটটা 3 নম্বর পজিশনে লেগে আছে। ঠিক আছে, তাহলে পিজিএ কিন্তু 3 কার্বন যুক্ত একটা কম্পাউন্ড, তাহলে আমাকে টোটাল 6টা কার্বনকে আমাকে খরচ করতে গেলে পিজিএ দুটো তৈরি করতে হবে, তবেই কিন্তু 6টা মলিকিউল খরচা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে কার্বনের তোমার টোটাল কাউন্ট, এটাকে কিন্তু তোমাকে ধরে রাখতে হবে। কারণ এখানেও দেখো 3 কার্বনের 2 মোল আছে, তাহলে আমার কাছে 6টা কার্বন আছে। এই 6টা কার্বনকে আমি স্পেন্ড করলাম কি করে, 5টা কার্বন দিয়ে দিলাম আরইউবিপি কে, আর একটা কার্বন দিয়ে দিলাম গ্লুকোজকে। তাহলে এইবার এরকম করে 6 বার রান হবে তবেই কিন্তু কার্বনটা গ্লুকোজ পাচ্ছে এবং তৈরি হবে C6, কার্বনের 6টা মলিকিউল সে পাচ্ছে এবং তৈরি হবে গ্লুকোজ C6H12O6। ইভেন আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা ফটোসিনথেসিসের যদি আমরা বিক্রিয়াটাও দেখি যে 12H2O প্লাস 6CO2, এখানে ক্লোরোফিল এবং সানলাইট তৈরি করছে C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। দেখো এটা হচ্ছে কার্বন ফটোসিনথেসিসের রিঅ্যাকশনটা। এখানেও দেখো আমরা 6CO2 এর কথাই বলেছি এবং 6CO2 থেকে কিন্তু এক অণু গ্লুকোজটা তৈরি হচ্ছে, তাই না? তাই কেলভিন সাইকেল কিন্তু 6 বার রান হবে তবেই কিন্তু আমি একটা গ্লুকোজ মলিকিউল পাবো। ওকে, তাহলে এটাই ছিল আজকে তোমাদের ক্লাস। আশা করি তোমাদের যে টোটাল কার্বন কাউন্টিং, কেলভিন সাইকেলের প্রধান তোমার প্রবলেমটাই হচ্ছে কার্বন কাউন্টিং। যদি কার্বন কাউন্টিংটা তুমি ঠিকঠাক করে শিখে যাও তাহলে পরে কেলভিন সাইকেল একদম জলের মতো হয়ে যাবে তোমার কাছে। ওকে, তো এটাই হচ্ছে আজকে আমার ক্লাস। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর আমার চ্যানেলটায় যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।